অবশেষে ভয় পালাচ্ছে সমন্বয়ক এবং উপদেষ্টারা। হাদিকে হত্যার চেষ্টার পর এবার টার্গেট করা হচ্ছে নাহিদ ইসলামকে। পরপর হুমকিতে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। যে গণ অভ্যুত্থানের ডাক তারা দিয়েছিল, সেই আন্দোলনের উত্তাপই এখন যেন তাদের দিকেই ফিরে আসছে। হাদি একটা ইনকিলাব মঞ্চের হেড ছিল, হাদি টার্গেট ছিল, হাদিকে ফেলে দিয়েছে, এখন সে মেডিকেলে। এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম, সেও কিন্তু একটা প্রক্সি সংগঠক জামাত ইসলামের। এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারে পরবর্তী টার্গেট জামাত ইসলামের। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 15 মাসের মাথায় সেটি ফিরে আসছে তাদেরই উপরে। এই যে হাদি যিনি গুলিবদ্ধ হলেন, তিনি যেন কি ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু কি নির্মম পরিহাস, কে বা কারা সেই দেখানো পথে তার সেই কথিত ডট ডট ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। সবাই তো অনিরাপদ। আপনারা যারা বলছেন রাজনীতি করেন যে পরবর্তী তারিখের আপনারা ভয় পাচ্ছেন, দেশের মানুষও ভয় পাচ্ছে। সবাই কে নিরাপদ, কোন জায়গায় নিরাপদ? যদি ভারত করে থাকে তো আপনারা সেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এনে আন্তর্জাতিক মহলে তুলেন না। খালি প্রধান উপদেষ্টা একবার ডেকেছে আর চা পান ওই জুস খেয়ে এসে বললেন আর শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সিগন্যাল ভিডিও চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের রাজনীতি এত নোংরা, এই রাজনীতিতে কখনো বলি ছাড়া কোনো বিষয়ে সফল হওয়া যায় না। এই যে 5 আগস্টের আন্দোলন হয়েছে, যদি আবু সাইদের বলি জামাত ইসলাম না দিত তাহলে এই আন্দোলন সফল হতো? 100% সফল হতো না। আবু সাইদ মারা যায়নি, তবুও অপেক্ষা করা হয়েছিল আবু সাইদ রক্তক্ষরণের মাধ্যমে মারা যাওয়ার জন্য। আবু সাইদ মারা গিয়েছে, আন্দোলন চাঙ্গা হয়েছে। আন্দোলন চাঙ্গা হয়েছে, সাধারণ জনগণ আবেগ আপ্লুত হয়ে রাজপথে নেমেছে। আর সাধারণ জনগণ রাজপথে নেমেছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন জামাত ইসলামী এই ডক্টর ইউনূস সরকারকে পতন করতে চাচ্ছে না, এই ডক্টর ইউনূস সরকারের সাথে আতাত করে ক্ষমতার মজা নিতে চাচ্ছে। এখন যে তফসিল ঘোষণা করা হয়ে গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, জামাত ইসলামী তফসিল ঘোষণার আগে মনে করেছিল তারা অনেকগুলো আসন পাবে, তাদেরকে বিএনপি অনেকগুলো আসন ছেড়ে দিবে। কিন্তু তফসিল ঘোষণার পরপরই তারা বুঝতে পেরে গিয়েছে তারা হয়তো এমন পরিস্থিতি হইতে পারে 10টা আসনও নাও জিততে পারে। সকল জায়গায় বিএনপি নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে এবং প্রশাসনের মধ্যে নিয়ন্ত্রণ না নিয়ে ফেললেও প্রশাসন বিএনপির পক্ষে খাটবে। কারণ প্রশাসন চিন্তা করবে বিএনপি তো আগামীতে ক্ষমতায় আসবে, আমি বিএনপির বিপক্ষে গেলে আমাকে হয়তো চাকরিচ্যুত করতে পারে। সে কারণে এখন জামাত ইসলামীর কাছে অপশন একটাই, তারা নির্বাচন বানচাল করতে হবে। নির্বাচন বানচাল হওয়া মানে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা, তারা ক্ষমতার ভাগিদার হয়ে থাকা, এটাই হচ্ছে মেইন এজেন্ডা। এখন টার্গেট কিলিং মিশন বলেন আর ভারত থেকে 80 জন টার্গেট কিলিং মিশন করার জন্য বাংলাদেশে এসেছে বলেন, যেটাই বলবেন বলেন, মেইন খেলা জামাত খেলতে চাচ্ছে। আর জামাত বুঝে গিয়েছে তাদেরকে সাধারণ জনগণ ভোট দিবে না। অলরেডি ঢাকা ভার্সিটির মধ্যে জামাতের অনেক নেতা ছবি এঁকে এঁকে সেখানে রাজাকার মুর্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। এই ধরনের অবস্থা কোনো জায়গায় এই জামাত ইসলামী এখন সাইড পাচ্ছে না। সে কারণে তারা এখন অনেকজনকে বলে দিতে বাধ্য হচ্ছে। এই হাদিকে দেখেন, সিস্টেমেটিক ভাবে তাদের লোক হাদির সাথে ছিল, তারাই হাদিকে বলে দিয়ে দিল। এখন ছাত্রলীগের সেই, আরে ভাই, জামাত ইসলামী প্রায় শিবিরের সকল কর্মীদের হেলমেটের তলায় ছাত্রলীগ ছিল। সাদিক ক্যাম ছাত্রলীগ ছিল, সাদিক সালাম ছাত্রলীগ ছিল, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ ছিল, এইরকম ফয়সাল ছাত্রলীগ ছিল, এরকম সবাই ছাত্রলীগ ছিল। এখন তো সবাই জামাত শিবির হয়ে গিয়েছে। আগের পোস্টার, আগের ছবি দেখিয়ে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে কোনো লাভ নেই। সে যে চিহ্নিত ছাত্রলীগ ছিল সেটা কি এই হাদি জানতো না? হাদির আশেপাশের লোকজন জানতো না? তাহলে হাদির সাথে দাঁড়াতে কেন দিল, ছবি তুলতে কেন দিল, প্রচার প্রচারণা করতে কেন দিল? তার মানে এরা গুপ্ত শিবির ছিল, ছাত্রলীগের প্রোগ্রামে যেত। তাই হাদিকে প্ল্যানিং করে ফায়ারিং করা দরকার ছিল, ফায়ারিং করেছে। এরপরে টার্গেটকে এই নিয়েই হচ্ছে মেইন কথা। এখন অনেকে ফেসবুকে ভিডিও করছে, এরপরে টার্গেট জুবাইদা রহমান, কেউ বলছে হাসনাত আব্দুল্লাহ। শুনেন, জামাত ইসলামিক যে সকল প্রক্সি সংগঠনের হেড আছে তারাই হচ্ছে মেইন টার্গেট। হাদি একটা ইনকিলাব মঞ্চের হেড ছিল, হাদি টার্গেট ছিল, হাদিকে ফেলে দিয়েছে, এখন সে মেডিকেলে। এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম, সেও কিন্তু একটা প্রক্সি সংগঠক জামাত ইসলামের। এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারে পরবর্তী টার্গেট জামাত ইসলামের। এটা অবাক হওয়ার কিছু নেই। যেখানে নুরু বলতেছে আমি এখন রাতে বাসায় কি করে যাব, টেনশনে আমি শেষ হয়ে আছি, যদি আমাকে আবার গুলি করে কেউ, টকশোতে এসে সকলে সেম কথা বলতেছে, তার মানে সবাই আতঙ্কিত। কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারতেছে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি। কারণ জামাত শিবির মোনাফেক, যে পাত্রে খায় সে পাত্রে ফুটা করে, যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে, আপনার সাথে থাকবে আবার আপনাকে মেরে ফেলে আরেকজনের উপর দোষ চাপিয়ে দিতে পারে, জাস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য। নাহিদ ইসলামকেও যদি তারা ফায়ারিং করাই অবাক হব না। এরকম আরেকটা আছে মঞ্চ 24, নতুন করে আবির্ভূত হয়েছে আহ্বায়ক, তাকেও যদি ফায়ারিং করাই অবাক হব না। কারণ তারা ভোট বানচাল করতেই হবে। তারা সে কারণে সকল কিছু সেট করে রেখেছে, যে ঘটনা আমরা করব, ভোট বানচাল হবে, দোষ সকল কিছু আওয়ামী লীগের উপর চালিয়ে দেওয়া হবে। আর এমন এমন লোকদেরকে দিয়ে
শুটিংগুলো করাবো, ফায়ারিং করাবো, তারা আগে গুপ্ত শিবির হিসেবে ছাত্রলীগের সাথে জড়িত ছিল, পরবর্তীতে তারা ধরা খেলে বলবো এর আগে ছাত্রলীগ করতো। এইভাবে প্ল্যানগুলো সাজানো হয়েছে, এভাবে মেটিকুলাস ডিজাইনগুলো সাজানো হয়েছে। তাই বাংলাদেশে সাধারণ নাগরিক তো একেবারে নিরাপদ না। এখন যারা জামাতের প্রক্সি সংগঠনের প্রধান তারাও নিরাপদ না। এখন কি যারা প্রক্সি সংগঠনের প্রধান তারা কি এই বিষয়ে অবগত আছে, নাকি তারা একদম অন্ধভাবে জামাত শিবিরের পাপেট হিসেবে কাজ করছে? তারা যদি জামাত শিবিরের পাপেট হিসেবে কাজ করে থাকে তাহলে তাদেরকে এখনই সচেতন হতে বলবো। আপনাদের খুব কাছের জামাত শিবির তারাই আপনাদেরকে গুলি করবে, এটা ধরে রাখেন। কারণ তারা কারো বন্ধু না, তারা সেম আওয়ামী লীগের মতো। তারা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। দেখেন না বিএনপির অবস্থা কি করেছে, বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে, ক্ষমতা ভাগাভাগি করেছে, তাদের দুজন মন্ত্রী ছিল, বিএনপিকে ভালো মতো সাংগঠনিকভাবে কোনটা মেরে দিয়েছে। এই শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর বিএনপি নামে যত অপকর্মের রিপোর্ট, যত অপকর্মের নিউজ, যত কিছু জনগণকে জানানো দরকার সকল কিছু তারা সিস্টেমেটিকভাবে ভাইরাল করে বিএনপিকে যত পচানোর সব পচাইয়ে তারা ফেলেছে। তারা চাচ্ছে ক্ষমতা, তাদের মেইন টার্গেটই হচ্ছে ক্ষমতা। 1990 সালে যখন এই এরশাদের পতন হয়েছে, পতনের আগেও কিন্তু এই এরশাদের সাথে তারা ক্ষমতার মজা নিয়েছে। তাদের কথা হচ্ছে তারা ডাইরেক্টলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। যারাই ক্ষমতায় থাকে নির্বাচন ছাড়া ওইরকম প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের সাথে তারা আতাত হয়ে ক্ষমতা ভোগ করতে চায়। এর সেম এখন ডক্টরের সাথে আতাত করে তারা ক্ষমতা ভোগ করছে। তাই বাংলাদেশের নির্বাচন না হলে তাদের লাভ, তারা ক্ষমতা ভোগ করতে পারবে। কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে ক্ষমতা আনবে না, তারা ভালো করে জানে। তাই আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বড় স্বার্থ নির্বাচন বানচালের জন্য জামাত শিবিরের। কারণ হয়তোবা নির্বাচন আগ মুহূর্তে এমন পরিস্থিতি হতে পারে 15-20 দিন আগে যে জামাত শিবির বাংলাদেশে একটা আসনও পাবে না, এমন পরিস্থিতি। তখন জামাত শিবির কি করবে? তখন নির্বাচন হওয়া না হওয়া এক কথা। বিএনপি যদি চিন্তা করে বাংলাদেশের সকল জায়গায় আমরা আসন নিয়ে পায়তারা করতে হবে, কারণ আমাদের আসন দরকার। আমরা রাগবল হয়ে যাব, সংসদে আমাদের লোকই থাকবে, কিছু করার আছে। বিএনপি না চাইলেও যদি প্রত্যেক আসনের প্রার্থী চিন্তা করে যে আমার এই আসন জিততেই হবে, মেরে ধরে যদি প্রভাব খাটিয়ে জিততে যায়, বিএনপি তখন কি করবে? আসন জিতার পর এমপি হওয়ার পর কি ডিক্লেয়ার করবে যে সে এমপি হয়নি? তখন আর করতে পারবে না। যদি বিএনপি 280 থেকে 90 আসন জিতে যায়, কিছু করার আছে? বিএনপি এনসিপিকে কয়টা আসন ছাড়বে, ছাড়ার পরও যদি ওখানে যে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপি সে মেরে ধরে জিতে যায়, বিএনপি কি করবে? পরবর্তীতে অ্যাকসেপ্ট করতে হবে তাকে, আবার বিএনপিতে যোগদান করাবে, তাই নয় কি? এটাই। তাই এমন এক পরিস্থিতি দেখতেছি যে জামাত শিবিরের এখন যে পরিস্থিতি, যতই ভোট পার্সেন্টেজ 20%, 25% দেখাক, সময় যতই যাচ্ছে জনগণ তাদের উপর ক্ষিপ্ত হচ্ছে, জনগণ তাদের উপর ক্ষেপে আছে। বিভিন্ন ফেসবুক পোস্ট, বিভিন্ন বাচনভঙ্গির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি। তাই জামাত শিবির এখন টার্গেট কিলিং মিশনে নেমে পড়েছে। যে কোনো সময় যাকে তাকে ফেলে দিতে পারে, আর ফেলে দিয়ে সিস্টেমেটিকভাবে দোষ দিবে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর, এবং বিভিন্ন ধরনের ছবি দেখাবে তারা আগে ছাত্রলীগ করতে, এই করতো, সে করতো, কিন্তু তারা যাকে গুপ্ত শিবির ছিল, ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রাম মিছিল যাইতো, সেটা কিন্তু আর বলবে না। সংবাদ মাধ্যমে তাদের হাতে আছে যতদিন পর্যন্ত নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসবে না। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। তাই পরবর্তী টার্গেট নাহিদ ইসলাম হলো অবাক হবো না, হাসনাত আব্দুল্লাহ হলো অবাক হবো না, এবং জামাত ইসলামের যত প্রক্সি সংগঠনের প্রধান আছে তাদের কেউ হলো অবাক হবো না। কারণ জামাত ইসলাম তাদের নিজেদের মানুষদেরকে বলি দিতে পছন্দ করে। প্রক্সি সংগঠন হলে তো আর কিছু বলার নাই, কারণ বলি ছাড়া এই নির্বাচন জামাত ইসলামের কাছে বানচাল করা সম্ভব হবে না। এখন আওয়ামী লীগের এজেন্ডা বলেন আর জামাত ইসলামের এজেন্ডা বলেন একটাই, কিন্তু স্বার্থ বেশি হাসিল হবে জামাত ইসলামের। নির্বাচন যত দেরি হবে তত জামাত ইসলামের লাভ, আর নির্বাচন বানচাল হলে আওয়ামী লীগেরও লাভ আছে। কিন্তু আওয়ামী লীগ সেজন্য এভাবে কাউকে টার্গেট কিলিং মিশন করবে না। হাদিকে ওই লেভেলের চিন্তা ভাবনাতে আওয়ামী লীগ রাখে না, নাহিদ ইসলামকে চিন্তা ভাবনাতে রাখলো এভাবে টার্গেট কিলিং মিশন করে নির্বাচন বানচালের মতো দল বাংলাদেশ আওয়ামী লীগ না। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের দাবি তারা আদায় করতে জানে, আর ওইভাবেই তারা তাদের দাবি আদায় করবে। তা না হলে এই নোংরা রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই করবে না। ক্যালেন্ডারের পাতা মাত্র 16 মাসও কিন্তু পার হয়নি। বেশ গৌরবের সাথে এই সাদিক কায়েম, এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস আলমরা বলেছিল তারা কিভাবে ছাত্রলীগের ভিতর ঢুকে হেলমেট পরে অশান্তি তৈরি করে তারপর সেই দায়টা ছাত্রলীগকে বহন করা হয়েছে। সেই অর্থে কিন্তু এরা কিংবদন্তি গুরু তুল্য, অর্থাৎ কিভাবে অনুপ্রবেশ করে কিভাবে ধ্বংসযজ্ঞ চালানো যায়, কিভাবে মারপিট করা যায়, সেটি তো তারাই বলেছিলেন, এটা তাদেরই স্বীকারোক্তিতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 15 মাসের মাথায় সেটি ফিরে আসছে তাদেরই উপরে। এই যে হাদি যিনি গুলিবদ্ধ হলেন, তিনি যেন কি ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু কি নির্মম পরিহাস, কে বা কারা সেই দেখানো পথে তার সেই কথিত ... ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইগুলো যে পদ্ধতিগুলো ছাত্র রাজনীতি অতীত হয়েছে, সে রাজনীতি ছিল গঠনতান্ত্রিক, সে রাজনীতি ছিল অলাভজনক, সে রাজনীতি ছিল নির্লোভী। কিন্তু বর্তমান যে ছাত্র রাজনীতি, যেই বলা হচ্ছে যে বিপ্লব, সেই বিপ্লবের যে সুফল তারা পেতে পারত গঠনমূলক রাজনীতির মাধ্যমে, সেটি কিন্তু তারা পেল না, তার একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারল না। যে কথাটি নাহিদ বলছে যে এই ব্যর্থতা তাদেরই। এখন প্রশ্ন, এই যে বারবার বলা হচ্ছে টার্গেট কিলিং 50 জনের, আচ্ছা কে প্রথমে কথাটি বলেছিল? তাকে কি এখন পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা
থেকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছেন? আচ্ছা, আপনি এটি কোথা থেকে পেলেন? কেন সুনির্দিষ্টভাবে 50 জনের কথাই বললেন? কেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার উঠে আসছে নেক্সট টার্গেট কে? এগুলো আসা প্রয়োজন। আপনারা দেখুন, পুলিশ বেশ গর্বের সাথে বলেছিল যে আসামি একেবারে ডিটেক্টেড, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে। ঠিক এই কথা বলার কিছু সময় পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি নিয়ে এসে বললেন, ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার। তাহলে এত দুই শীর্ষ পদের যে ব্যক্তিরা কথা বলছেন, তাহলে তাদের এই কথার ভিতরে কেন দুই রকম বিষয়? এটি কিন্তু বোঝা গেল না। যাই হোক, এগুলো হয়তো খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে যে সমস্ত বীর, যে ছাত্র উপদেষ্টারা, বীর বলা হচ্ছে যে তারাই বাংলাদেশের একমাত্র সেই সমস্ত হাকডাকালা নেতারা, তারা কেন এই হাদির এই ঘটনার পর চুপসে পড়েছেন, এটি ঠিক বোঝা গেল না। আর দৃশ্যত দেখা যাচ্ছে যে তাদের পিছনে সেই আগের সেই হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো, যেই ডাকলেই ছাত্ররা ছুটে আসতো রাজুতে বা কিংবা অন্য কোথাও, এখন সেখানে তাদের চারপাশে গুনে গুনে 10 জন 20 জনও দেখা যায় না। এমন পরিস্থিতিতে আসলে তারা কিভাবে জাতীয় রাজনীতির এত গুরুত্বপূর্ণ পর্যায়ে অংশ নেবেন, সেটি বোঝা গেল না যে এটি দিয়ে কি এই যে ছাত্রদের উপর ভিত্তি করে বর্তমান সরকার অধিষ্ঠিত, তারা কি তাদের প্রয়োজনীয়তাটাকে এখন অপ্রয়োজনীয় মনে করছে? অনেকেই বলার চেষ্টা করছেন, তবে কি টিস্যু পেপার হতে চলেছেন এই সমস্ত ছাত্ররা? আসলে সত্যি কথা, যাদের বীরত্বে 5 আগস্টের মতো ঘটনা ঘটলো, তারা যেন ক্রমশই সব জায়গা থেকে একটু 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 করে ছেটে ফেলা হচ্ছে। আর যদি এখন দেখেন, তাহলে সব ছাত্রদের কোথাও কোনো জায়গা নেই, কোথাও না। কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন বারবার ছাত্ররা তাদের অর্জিত যে ফল, সেই ফলকে যারা তাদেরকে ব্যবহার করে উঠেছেন, তারা যখন ছুঁড়ে ফেলে দেন, তখন তারা কেন সেটির প্রশ্ন করেন না যে আমাদের অর্জিত, আমাদের যে সাফল্য, সেটির উপরে তো আপনারা ভিত্তি করে, এর পিছনে কে দায়ী? তাহলে এটিও কি সেই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, যার কাছে হেরে যেতে হয়েছে এইসব ছাত্রদের? ইনকিলাব মঞ্চের ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন এই ঘটনায় যখন সারা দেশের নজর, সারা দেশের চোখ সেদিকে, সেই সময়ে আবার আরো একটি ঘটনা বড় হয়ে উঠেছে, সেটি হলো তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা। দুটি ঘটনা দেখেন, একটা হচ্ছে সারা দেশ এই ঘটনায় স্তম্ভিত, তারপরে তারেক রহমানের দেশে আসা, সেটাও একটা নতুন ব্রেকিং নিউজ। এর পরদিন সকালবেলা আবার ছোট হলেও একটা চমক, যে মেজর আখতারুজ্জামান রঞ্জনের মতো মুক্তিযোদ্ধা এবং এতদিন বিএনপি ঘরানার মুক্তিযুদ্ধের পক্ষে বলা মানুষ, তিনি জামাতে ইসলামী যোগদান। এত কিছুর ভেতরে কোথাও কি আওয়ামী লীগের কোনো শব্দ আছে? বোধহয় আছে। আছে বলতে আমি একটু বোঝাতে যাচ্ছি যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের ওই যে বলা হয় যেটা, যে আওয়ামী লীগের কি ক্লিন ইমেজের লোকজনকে ইলেকশন করতে দেওয়া হবে, ক্লিন ইমেজের লোকজনের মধ্যেও কি যাচাই বাছাই চলছে যে এ ক্লিন ইমেজের, এ ইমেজের না? মানে বেসিক্যালি এখানে ইমেজটা ব্যাপার না, এখানে ব্যাপারটা হবে যে একটা লোককে বলা হবে যে এ তো আওয়ামী লীগের, আওয়ামী লীগ ঘরানার। ভেতরে ভেতরে কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে। এই আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন জাতের হতে পারে। এটা পয়সা করে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এটা ভোটের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভোটের হিসাব, যে এই লোক যদি ওখানে আওয়ামী লীগে দাঁড়ায় তো আমার এই প্রার্থীর এই হবে, সেই প্রার্থীর এই হবে, শেল্টার দিব, এইরকম নানান রকম। তো এইসবের আড়ালে অরিজিনাল আওয়ামী লীগ যারা এখন দিল্লি কেন্দ্রিক, সেই দিল্লি কেন্দ্রিক আওয়ামী লীগের অবস্থা কি? আমরা এসব বিষয়ে আলোচনা করতে পারি, তবে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও একজন মানুষের কথায় আমরা নজর না দিয়ে পারছি না। তিনি হচ্ছেন নাহিদ ইসলাম, এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি। মেজর আখতারুজ্জামান রঞ্জনের একটা বক্তব্য, তিনি জামাতে যোগ দিয়েছেন, নিশ্চয়ই ভেতরে ভেতরে, আমি বলছিলাম যে ভেতরে ভেতরে সেই কাজ নিশ্চয়ই অনেকদিন ধরে চলছিল। তিনি এর আগের দিন আমাকে বলেছেন যে তিনি জানেন বা তার দায়িত্ব নিয়ে যে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনা যোগাযোগ হচ্ছে, টেলিফোনে কথা হচ্ছে। তখন আমরা জানতাম না তিনি জামাতে যোগ দিবেন। এগুলো জামাতের বক্তব্য, জামাতের কারো যদি বক্তব্য এটা হয় তাহলে আবার মানুষ কিন্তু এটা তখন নিবে না। কিন্তু যখন পর্যন্ত তিনি জামাতে ছিলেন না তখন এই বক্তব্যটা দিয়েছেন। মানে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে সবাই সবার প্রতি ইঙ্গিত করছে। বিএনপি বলে জামাত আওয়ামী লীগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে, সে তাদেরকে মাফ করে দিয়েছে, তাদের ভোট নিতে চায়, ডাকসুতে তাদের ভোট পেয়েছে। আবার জামাত বলছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে। এসবের মধ্যে এখন নাহিদ ইসলামের এই বক্তব্য, যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নিয়ে আসার একটা স্বাভাবিকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামীপন্থী শিক্ষকেরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। খুব আজব এই দেশ। কোটপাড়ায় জয় বাংলা স্লোগান হচ্ছে, টকশোতে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছেন, ভোটের মাঠে দেখছি জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার। আচ্ছা, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো প্রয়োজন আছে? আওয়ামী লীগ ধরেন শেখ হাসিনার আওয়ামী লীগ তো না, এই আওয়ামী লীগ তো বাংলাদেশ অভ্যুদয়ের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, তাই না? সেটা এখন যে অবস্থায় পড়েছে, এই অবস্থা কতদিন থাকবে নাহিদ ইসলাম নিজেও হয়তো সন্দিহান।
তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলছেন যে গতকালের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটই মূলত আজকের আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে। আমরা একত্রে আলোচনা করেছি এই ধরনের পরিবেশে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব। আমি আবারও বলি, তারা ওইখানে বসে সব বলেন, বের হয়ে আসলে পরে তাদের এগুলো মনে থাকে না। আমি গতকাল বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাদের মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবেও। হয়তো কিন্তু প্রশাসনিকভাবেই মোকাবেলা করছে, বরঞ্চ রাজনৈতিকভাবে তো মোকাবেলা করে নাই। রাজনৈতিকভাবে মোকাবেলা করলে সমস্যা তো এত দূর আসতো না। কিন্তু একইভাবে বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে। মানে কি মব, যে বুদ্ধিবৃত্তি, কেউ যদি যুক্তি দিয়ে কথা বলে সেই যুক্তি শোনা যাবে না, সেটা মব দিয়ে ফিরাইতে হবে, এরকম কিছু। কিভাবে কোর্টপাড়ায় জামিন হচ্ছে? এই আইনজীবীরা কোনো না কোনো দলের সঙ্গে জড়িত, মিডিয়া হাউসগুলোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে, আমরা জানি। তো সব এনসিপি হয়ে যাক, সব এনসিপি হয়ে যাক নাকি? তখন বলবে যে এবার দেশ ভালো, এবার সবাই ভালো। সব যদি এনসিপির সমর্থক হয়ে যায় তাহলে ভালো। মিডিয়া পাড়ায়, কোর্ট পাড়ায় সব এনসিপির সমর্থক হয়ে যাক। মানে এই প্রশ্ন উঠতে পারে না যে ওখানে এই দলের সেই দলের আছে, ভাবি সব দলের লোক থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনারা কি সব একতরফা করে ফেলতে চান? আচ্ছা, দিল্লিতে বসে আওয়ামী লীগ সব পরিকল্পনা করছে অভিযোগ তুলে নাহিদ আরো বলেন, ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের জঙ্গি তৎপরতা তারা করেছে, ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখনো যারা ভারতীয় দূতাবাসে আছে তাদের অ্যাকাউন্টেবল, জবাবদিহি করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে এরই মধ্যে একটা নৈতিক অপরাধ করেছে, এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে সহায়তা করছে। তো দেখুক, দেখা বলুক, তারপর ভারতের বক্তব্য শুনি। আর এই অকাট্য দলিলগুলা যদি আমরা দেখতে পাই, তাহলে তো আমরা কেন যাবো? আমাদের দেশের মধ্যে ভারতে এইসব কাণ্ড করবে, এই দিনে দুপুরে রাজপথে একজন রাজনীতির সৈনিক তারে এরকম একদম নিশানা করে গুলি করে ফেলবে, ভারতের এই আচরণ কি বাংলাদেশের সাধারণ মানুষ চালাও করবে? তো আমরাও তো সেই প্রমাণগুলো দেখতে চাই, যে শুধু রাজনৈতিক বয়ানের জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মিডিয়ার সামনে দাঁড়িয়ে নাহিদ ইসলাম এটা না বলে অকাট্য দালিলিক যেই জায়গাগুলো, তাদের সাথে সরকারের ভালো সম্পর্ক, তারা সেগুলো জানাক। আমরা দেখেছি ৫ আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা করেছে, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে। আর পার্বত্য অঞ্চলেও ঘটনা ঘটেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে বসেছিলেন, তারপরে আর কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তা, আওয়াজ নেই। তো এখন নাহিদ ইসলামের বক্তব্য কি সেদিকে? ভারত আর আওয়ামী লীগ, ভারত আর আওয়ামী লীগ তো হলে তাদের অপরাধীদেরকে ধরেন না, আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, দেশের মানুষ খুশি হবে। সবাই তো অনিরাপদ। আপনারা যারা বলছেন রাজনীতি করেন যে পরবর্তী তারিখের আপনারা ভয় পাচ্ছেন, দেশের মানুষও ভয় পাচ্ছে। সবাই, কে নিরাপদ, কোন জায়গায় নিরাপদ? যদি ভারত করে থাকে তো আপনারা সেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এনে আন্তর্জাতিক মহলে তুলেন না। খালি প্রধান উপদেষ্টা একবার ডেকেছে আর চা পান, ওই জুস খেয়ে এসে বললেন আর শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।